সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতি, অপরাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, আছেন ব্যবসায়ী নেতা বিটিএমই এর সদ্য বিদায়ী সহসভাপতি ফজলুল হক। এছাড়া আমার সঙ্গে আলোচনা যোগ দিবেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই নুরুল ইসলাম মনি, আপনার কাছে যেতে চাই, 5 আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, আপনি জানেন যে এটি 1 মাস পূর্ণ হতে চলেছে, অর্থাৎ কয়েক ঘন্টা পরে এটা 1 মাস হবে। এই 1 মাসে যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার যে পরিবর্তনটা আনলো, সেটি আসলে আমরা ধরে রাখতে পারছি কিনা? কারণ আপনি জানেন আমরা শিরোনামটা রেখেছি রাজনীতি, অপরাজনীতি। যে রাজনীতির বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের লড়াই ছিল, সেটি আসলে সমূলে উৎপাটন হয়েছে কি? 1 মাস তো খুবই কম সময়, অত্যন্ত কম সময়। এই সরকার 1 মাসে কি করেছে আর বিগত সরকার কি করেছে এবং এইখান থেকে আমরা মুক্ত হতে পেরেছি কিনা, এইসব প্রশ্ন বেশ মানে অনেকখানি বড় প্রশ্ন হয়ে গেছে। কারণ 1 মাস, প্রথম 100 দিন সাধারণত প্রোগ্রাম করে একটা সরকারে বসলে, তাই এখানে 30 দিন হয়েছে মাত্র। তা 30 দিন এটাকে আমি নিজের ভাষায় বা নিজের চিন্তা থেকে বলি, এটা একটা স্বাভাবিক সরকার না, একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। কিন্তু গভর্নমেন্টটা হয়েছে এমন করে যে বিপ্লবী সরকার বলতে পারেন, অথবা একটা সরকারকে উৎখাত করে বলা হয়েছে। তা আমি মনে করি এই গভর্নমেন্টের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো, এইরকম একটা মানে দেশদ্রোহী স্বৈরাচারী সরকার উৎখাত হয়েছে। এটি হলো 1 নম্বর অ্যাচিভমেন্ট। দ্বিতীয় অ্যাচিভমেন্ট যে এইখান থেকে আওয়ামী লীগের সরকার বা এই যে আপনার যে দেশদ্রোহী সরকার যে এখান থেকে চলে গেছে, তারা একটা দিন গেলে যে পরিমাণ টাকা চুরি করত বা ক্ষতি করতো একটা দেশের। আমি আরও একদিন বলছি, আপনার এখানে এসএটিভিতে প্রত্যেকটা প্রজেক্ট দেখেন, মেগা প্রকল্প 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 8 গুণ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে প্রত্যেকটা মেগা প্রজেক্টে। একটা মেগা প্রজেক্ট রূপপুর, সেটা তো জানেনি, 59,000 crore টাকা, 59,000 কোটি টাকা একটা প্রজেক্ট থেকে চুরি করেছে। পদ্মা ব্রিজ থেকে চুরি করেছে, আপনার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে চুরি করেছে, আপনার এই যে কী বলে চিটাগংয়ে যে টানেল করেছে তার থেকে চুরি করেছে। আর কোন জায়গায় হাত দেবেন? ব্যাংক তো লুট, ব্যাংকে 1 লক্ষ 1.5 লক্ষ হাজার কোটি টাকা একজনই নিয়ে গেছে। আপনার বাংলাদেশ ব্যাংকে রাইট আপ করেছে, টাকা যে সুদ হয়েছে সুদ মাফ করে দিয়েছে, প্রচুর পরিমাণ টাকা দিয়েছে। সেদিন আপনাকে বলেছিলাম যে একটা ব্যাংকের, জনতা ব্যাংকের ক্যাপিটাল হলো 2700 কোটি টাকা। আর একটা পার্টিকে, অ্যানন্টেক্স নামে একটা পার্টিকে, সেখানে একটা পার্টি ডিফল্ট হয়েছে, তাকে লোন দিয়েছে 5,500 কোটি টাকা। এইরকমের যে ক্ষেত্রে হাত দেবেন সেই ক্ষেত্রে ডাকাতি। এইখানে 1200, কালকে জন্য কোথাও একটা নিউজ দেখলাম 1200 কোটি টাকা। আর এখন যে টাকার ফিগার বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে বেরোবে, তো এটা হয়েছে যে এই পরিমাণ যে সম্পদ লুট হয়েছে, সেই তুলনায় আমি মনে করি এই সরকার এই 1 মাসে যে প্রোটেকশন দিয়েছে, সেটা একটা বিরাট প্রোটেকশন দিয়েছে। এই সরকার গভর্নমেন্টে বসার পরই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, 1 নম্বর দেখেন, গভর্নমেন্ট বসতে পারে নাই, মানে জাস্ট ঘুম থেকে উঠতে পারে নাই, নাস্তা খেতে পারে না। তা আগে ধরেন কী বলে আপনার সংখ্যালঘুদের নিগৃহীত হচ্ছে বা সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটা নিয়ে শাহবাগে একটা গ্রুপ বসলো। তারপর দেখেন মানে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট গ্রুপ বসে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটা আমি পরিষ্কার করে বলতে চাই, এইসব লোকদের অ্যাকচুয়ালি কোনো দাবি দেওয়া নেই। দাবি দেওয়া থাকলে তারা সরকারকে লিখিত জানাবে, এবং আমি সেদিনও রিকোয়েস্ট করছি, আজকেও রিকোয়েস্ট করতে চাই। আর যদি কোনোভাবেই সেটা বসতে দেওয়া যাবে না, কারণ তারা এই প্রতিবিপ্লব অথবা সরকারকে উৎখাত করার জন্য বা অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করছে, এবং সেটা আওয়ামী সন্ত্রাসীদের টাকা দিয়েই করছে, আমি মনে করি তাই। তার সাথে বাইরে শক্তিও থাকতে পারে। দ্বিতীয়ত হলো এরা বসছে। দ্বিতীয়ত হলো এই গভর্নমেন্ট বসার সাথে সাথেই ধরেন একটা বিরাট রকমের মানে পানির ফ্লাড হয়েছে, মানে সিলেট এবং আমার প্রায় 67 লক্ষ মানুষ এখানে পানি বঞ্চিত। এই গভর্নমেন্ট কোন দিকে তাকাবে? একটা হলো ন্যাশনালি একটা বাজে অবস্থা করে গেছে, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আনউইলিং, দেন পুলিশ কাজ করে না, এখনও অনেক পুলিশ জয়েন করে নাই, আনউইলিং। তো একটা পুলিশ গ্রুপ আনউইলিং, যাটা দিয়ে একেবারে অ্যাডমিনিস্ট্রেশন চলবে মূলত, এবং ডে টু ডে অ্যাক্টিভিটিস এবং গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাকে দিয়ে সারা বাংলাদেশে ঠিক থাকবে, সেটা পুলিশ কাজ করে না, ইনঅ্যাক্টিভ। তারপরে ধরেন আপনার অর্থনৈতিক কার্যক্রম যেটা হওয়ার কথা, সেটা এই গভর্নমেন্ট আমি মনে করি অত্যন্ত সাফল্যের সাথে তারা হাত দিয়েছে, এবং
বিশেষ করে সালেহ আহমদ সাহেব যিনি আছেন অর্থ উপদেষ্টা, তিনি এবং যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, আমি মনে করি তারা খুব সদিচ্ছা এবং খুব প্রচেষ্টা দিয়ে তারা কাজ করছেন। প্রথম ব্যাংক থেকে 2 লাখ টাকা 1 লাখ টাকা তুলতে পেরেছে, তারপর 2 লাখ টাকা, তারপর 3 লাখ টাকা, এবার একটা লিমিট করেছে। ফরেন কারেন্সি মোটামুটি সাপ্লাই আসছে, বাইরে থেকে রেমিটেন্স আসছে, মোটামুটি একটা পর্যায়ে যে পরিমাণ ধ্বংস হতে পারত তার তুলনায় খুবই কম ধ্বংস হয়েছে আমি মনে করি। তো এই সব মিলিয়ে আমি বলবো 1 মাসে সরকার অস্বাভাবিক একটা সাফল্যতা দেখিয়েছে আমি বলবো আমার দৃষ্টিতে। এটা কার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট হতে পারে এক একজনের। আমি আমার অঙ্ক দিয়ে দেখব এই সরকার না থাকলে আরেকটা সরকার থাকলে করতো কি, এই আরেকটা সরকার থাকলে আরও দেশের ক্ষতি হতো, হয়তো ধরেন আরও 1,000 বা 10,000 5,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যেত। এই উপকারের মধ্যে এইটুকু হতে পারতো। এই উপকারটা অন্তত এই পাচারটা তো বন্ধ হয়েছে। বাংলাদেশে এখন কেউ পাচার করে না, পাচারকারীরা টাকা নিয়ে লুকিয়ে বসে আছে, তারা বর্ডার ক্রস করার চেষ্টা করতেছে। একজনকে দেখছেন তো একটা বিচারপতি মানিক, সে তো ওইখানে গিয়া মারাত্মক অসুস্থ হয়ে এ দেশে নিয়ে আসছে, 70 লাখ টাকা নিয়ে গেছে। আমি যদি প্রশ্ন করি বিচারপতি মানিক তিনি 70 লাখ টাকা কোথায় পেলেন, তার কি ট্যাক্স ফাইলের 70 লাখ টাকা আছে? তার থাকার কথা না। আবার তিনি নিজে মুখ দিয়ে বলেছেন আমার কাছে 2টা পাসপোর্ট ছিল, একটা ব্রিটিশ পাসপোর্ট, একটা বাংলাদেশি পাসপোর্ট। এটা তো ফৌজদারি অপরাধ। উনি নিজে বলেন বিচারপতি 2টা পাসপোর্ট ওনার কাছে কী করে থাকলো, উনি নিজে বলেন। এই মানুষগুলোই হলো আওয়ামী লীগের, এই প্রোডাক্টগুলো হলো আওয়ামী লীগের। অর্থাৎ যে প্রোডাক্টগুলো নিজে আইন মানবে না, আরেকজনকে আইন মানার জন্য বিরাট উপদেশ দেবে, এই লোকগুলো হলো আওয়ামী লীগের লোক। এই কাজগুলো করেছে, এখান থেকে তো মানুষ মুক্তি পেয়েছে এবং এই দেশটা মানে রক্ষা পেয়েছে এই পাচারের হাত থেকে। তাই পাচারের হাত থেকে রক্ষা পেলে আজকে না পারুক কালকে না পারুক পরশু একটা টাইম আসবে যখন অর্থনৈতিকভাবে এইটা একটা সুশৃঙ্খলা নিয়ে আসবে। আজকে যেন ফ্যাক্টরিতে উৎপাদন বন্ধ হচ্ছে, এই যে ভাই আছে কথা বলবে, উৎপাদন বন্ধ হচ্ছে, ব্যাহত করছে কারা? ব্যাহত করছে ওই সব লোকেরা যারা আওয়ামী লীগ এতদিন করে এই বেনিফিট ভোগ করেছে। সেই বেনিফিশিয়ারিটা চট করে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে চট করে। যেমন ধরুন জুটের ব্যবসা আছে সকল গার্মেন্টস সেক্টরে, ভাই বলবে জুটের সেক্টরের ব্যবসা আছে। এখন জুটের সেক্টরের ব্যবসা যে ভদ্রলোক করতেন উনি তো আওয়ামী লীগ এক সন্ত্রাসী, সেই সন্ত্রাসী হাত থেকে বেরিয়ে দেওয়ার কারণে সেই সন্ত্রাসী নিজে চেষ্টা করতেছে ওই ফ্যাক্টরির মধ্যে যেন গণ্ডগোল হয় এবং কোনোভাবে যেন আর কেউ কাজ না করতে পারে। সন্ত্রাসীর এই কার্যক্রম করতেছে, সরকার কঠোরভাবে এটা দমন করা দরকার আমি মনে করি। তাই আর একটা জিনিস সেটা হলো বাংলাদেশে শেখ হাসিনা নিজে বলেছে, ওবায়দুল কাদের নিজে বলেছে যে এই সরকার যদি পতন হয় তাহলে 10 লক্ষ আওয়ামী লীগের কর্মীর মৃত্যু হবে। এ কথা আব্দুল কাদের নিজে বলেছে, পার্টির মহাসচিব। 10 লক্ষ তো দূরের কথা, 10 জন কর্মীর মৃত্যু হয় না, তারা পাখির মতো গুলি করে মারছে, আগুন দিয়ে পোড়াইছে, সেটা তো আপনারা দেখেছেন। পাখির মতো বাংলাদেশে মানুষ মেরেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, কত অত্যাচার করেছে। এই অত্যাচারের সীমা আছে। নিজে শুধু গভর্নমেন্টে থাকার জন্য, লুটপাটের জন্য। গভর্নমেন্টে থাকা 3টা কাজ, একটা হলো নিজে গভর্নমেন্টে থাকবো, দেশটাকে আর একজনের হাতে পায়ের তলায় দিয়ে দেবো, আর একটা হলো আমি লুটপাট করবো, আমার স্বাধীনতা দিয়ে দেবো, সার্বভৌমত্ব দিয়ে দেবো, আমাদের সকল মান সম্মান দিয়ে দেবো, দিয়ে আমি গভর্নমেন্টে থাকবো আর আমি লুটপাট করতে পারি সেইটা ব্যবস্থা করা। এই 3টের হাতে কিন্তু রক্ষা পেয়েছে দেশটা। আমি বলি অনেক বড় সাফল্য হয়েছে। আমি অনেক বড় সাফল্যকে দেখি এই 100 দিনের আমি গভর্নমেন্টকে কি করতে পেরেছে জানি না। প্রত্যেক জীবনে আপনার রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় যে রাজনীতির যে আকাঙ্ক্ষা ছিল বা যে সময় আপনার বিভিন্ন সময় যে অভিযোগ করে আসছেন বিগত দিনে, তার থেকে জাতি মুক্তি পাবে কি? মুক্তি পাবে কি এটা ভবিষ্যতের প্রশ্ন। রাজনীতির আকাঙ্ক্ষা তো ভিন্ন রকমের। আমাদের দেশে একটা 3য় বিশ্বের একটা দরিদ্রতম দেশে, এদেশে রাজনীতির আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন, মানুষের ভিন্ন ভিন্ন। যেমন সাধারণ মানুষের ভোট দেয়, ধরেন 5 কেজি গম পাইল না, তো এই 5 কেজি গমের সাথে তার একটা ভোটের সম্পর্ক হয়ে দাঁড়ায়, বা 10 কেজি গমের সাথে আমার নামটা তালিকায় দেওয়া হল না, আমি বৃদ্ধ ভাতা পাই না, সুতরাং এটা নিয়ে সে ডিসাইড করে আমি এবার কাকে ভোট দেবো। রাজনীতি কিন্তু ভিন্ন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কী? জাতীয় আকাঙ্ক্ষা কী? জাতীয় আকাঙ্ক্ষা আমাদের সার্বভৌমত্ব সঠিক রাখা, জাতীয় আকাঙ্ক্ষা কি আমাদের স্বাধীনতাকে সঠিক রাখা, জাতীয় আকাঙ্ক্ষা কি আমাদের অর্থনৈতিক মুক্তি, জাতীয় আকাঙ্ক্ষা কি আমাদের জাতিকে সুশিক্ষিত করা, মানুষ বানানো, এগুলো হলো জাতীয় আকাঙ্ক্ষা। এই জাতীয় আকাঙ্ক্ষা এই বিগত সরকার তো এই আকাঙ্ক্ষার দিকে তাকায় না, একমাত্র তাকাইছে তার পকেটের দিকে, তার ভ্যানিটি ব্যাগের দিকে তাকাইছে, বাক্সের দিকে তাকাইছে। এইগুলো যদি করতো, যে টাকা যে পরিমাণ সম্পদ দুটো রয়েছে সেই পরিমাণ সম্পদ যদি দেশের এইখানে থাকতো, এই দেশটা স্বর্ণের দেশ হতো। আমি মনে করি, বিশ্বাস করি সেটা। এটা মানে মানুষের এই যে এডুকেশন কমপ্লিট হতো, হেলথকে এডুকেশনটা তো খুব ফার্মলি হইতে হবে, এডুকেশনটা থেকে শেষ করে দিয়েছে। আপনি জানেন, বলবো কি আর, সেই এডুকেশন তো বলতে এডুকেশন নাই এখন। হেলথ ঠিক করতে পারতো, এই দেশে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে পারতো। আজকে একজনের কাছ থেকে কথা বললাম একটু আগে, সে বলে যে ভাই ফ্যাক্টরি চালাই না কেন, গ্যাস নেই। এই যে গ্যাস নাই, এটা একটা ফ্যাক্টরি, একটা লোকের ইনভেস্টমেন্ট 500 কোটি টাকা। ভাই এটা ভুক্তভোগী। আচ্ছা, 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা। আমি বিকেলবেলা একজনের সাথে কথা বলছিলাম, বলছি ভাই এগুলো চলে না, এখানে কি চলে? একটা মানে
কাইন্ড অফ যে আমাদের যে একটা যে পুঁজি বিল্ড আপ হওয়ার কথা, সে পুঁজিটাই বিল্ড আপ হতে পারে না। এই দিক থেকে ধাক্কা, ওদিক থেকে ধাক্কা, আজকে ট্রেড এক গ্রুপ তৈরি হয়েছে কাইন্ড অফ ট্রেড। তা সেই ট্রেডটাও ডলারের কারণে এলসি করতে পারে না। মানে কথা হলো কাঙ্ক্ষিত লক্ষ্য বলতে এক একজনের এক এক ধরনের। তা আমি মনে করি কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া উচিত প্রথমত সার্বভৌমত্ব, স্বাধীনতা, তারপর সার্বভৌমত্ব, তারপর মানবিক মর্যাদাবোধ, আমাদের ধরেন এই যে বাক স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার, এগুলো হলো আমাদের, তারপর এডুকেশন, হেলথ, এগুলো হলো আমাদের একটা জাতীয় লক্ষ্য। আমাদের মর্টালিটি রেট, আমাদের শিশুদের রেট, এগুলো জাতীয় লক্ষ্য। এইটা কতটুকু আমরা অ্যাচিভ করেছি এবং তার থেকে জাতি কতটুকু উপরে উঠতে পারছে, এটা হলো কাঙ্ক্ষিত লক্ষ্য। এই কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু এক মাসে পূরণ করা সম্ভব না, যে যত কথাই বলো। মনিরুল ইসলাম মনি, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ফজলুল হক, যেটি মনি ভাই বলছিলেন যে বিশেষ করে শিল্পক্ষেত্রে যে অস্থিরতা দেখা দিয়েছে, ডলার সংকট, নানা বিষয়ে যে মন্দা অবস্থা ছিল অর্থনৈতিক, সেখান থেকে কি আসলে নবযাত্রা শুরু করতে আমি মনি ভাইয়ের সাথে কখনো আমি বসি নাই বা দেখাও হয় নাই, কিন্তু ওনার যে ভাবধারা এই শিল্পের প্রতি আমি তাকে স্যালুট করি। এত মানে একজন পলিটিক্যাল লিডার এইরকমই ভাবা উচিত যে এই সেক্টরটা কিভাবে চলবে। আজকে যে বলল যে আজকে এক জায়গায় গেল, তার ফ্যাক্টরিটা বন্ধ গ্যাসের জন্য, এই তো হচ্ছে। আজকে আমরা 3টা বছর এইটা নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা একরকম সংগ্রাম করে যাচ্ছি এই গ্যাসের জন্য, কিছুই হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না। হয়তো ডে বাই ডে এটা নিচের দিকেও গেছে। আজকেও আমাদের এই গ্যাস নিয়ে বড় আলোচনা ছিল, সেখানেও আমাদের একই প্রস্তাব, আমাদেরকে গ্যাস দেন, আমরা ফরেন কারেন্সি এনে দেব। আমরা কিন্তু ধুকে ধুকে মরতেছি। আজকে এই যেই আরম্ভ হয়েছে, আজকে আমার কাছেও ভালো লাগছে মনি ভাইয়ের মুখে, সে একটা মাসে যে আমাদের যে সরকার বসছে তার সম্পর্কে খুব ভালো ধারণা দিল। আমি ব্যবসায়ী হিসেবে বলি, সে বলতেছিল যদি উনি না থাকতো তাহলে কিন্তু এই দেখা যেত আরও কয়েক হাজার কোটি টাকা এক মাসেই চলে যেত। সত্যি সত্যি মনি ভাইকে শ্রদ্ধা আমি মনে করি, তারা রাজনীতি করে, তারা শ্রদ্ধার পাত্র। যে সমস্ত কত ওপেন কথাবার্তা বলল, এবং মাত্র একটা মাস, এটা তো খুব সাধারণ সময় একটা লোকের জন্য। তার লোক চিনতেও তো সময় লাগবে। এটাই হওয়া উচিত। এই যে আমরা আজকে, আমি ব্যবসায়ী হিসাবে বলি, যে সমস্ত জায়গায় এই এখন যে সরকার যেখানে যাকে বসাইছে, বিশেষ করে আমি বলবো যে সেন্ট্রাল ব্যাংকে যে গভর্নরকে বসাইছে, আমার বিটিএমই নিয়ে তার সাথে অনেক দিন কাজ করছি যে এই সেক্টরটা কিভাবে রক্ষা করা যায়। এটা নিয়ে উনি খুবই ভালো ধারণা আছে। যে আমরা বলছি যে দেখেন ভারতে কি সুবিধা দিচ্ছে আর আমরা কি করতেছি, আমরা এইগুলা বর্ণনা করছি যে কোনোভাবে যেন ইলিগালি সুতা না আসে এই দেশে, সেটাকে একটু বর্ডারগুলো একটু চেক দেওয়ার জন্য বলতেছি। আজকে আমি একটু আগে দেখতেছিলাম খবরে যে গভর্নর সাহেব যে কথাটা বলতেছে যে আগের গভর্নর সাহেব টাকা ছাপাইয়া একজনকে দিছে, না, গভর্নর টাকা ছাপাবে না। যদি কারো দরকার হয় সে অন্য ব্যাংক থেকে লোন আনবে, সেটা সেন্ট্রাল ব্যাংক গ্রান্টই দিবে। কি চমৎকার একটা কথা বলছে, যে কি চমৎকার, আমি টাকা ছাপায় তাকে হেল্প করবো কেন? তার যদি হেল্প লাগে সে অন্য যে সমস্ত কত ভালো ভালো ব্যাংক, ভালো ভালো পজিশন আছে, তাদের থেকে তারা লোন নেয়, প্রয়োজনে সেন্ট্রাল ব্যাংক তাকে গ্যারান্টি দেবে। সত্যি এই সমস্ত লোক যদি কিছুদিন থাকে, আমি বিশ্বাস করি অর্থনৈতিক উন্নতি হবে। এই কথাটা আপনাদেরকে আমি বললাম যে আপনারা দেখবেন যে এই সমস্ত লোকগুলো, যেখানে যে লোকগুলো বসাইছে, সত্যি তারা যোগ্য লোক এবং সম্মানীয় লোক। তারা দেশকে নিয়ে ভাবে, দীর্ঘদিন ধরে তারা দেশে নিয়ে ভাবতেছে কীভাবে ডেভেলপটা করবে, কিন্তু এখন তাদের কাছে একটা হঠাৎ করে সুযোগটা চলে আসছে। তারা তাদের পলিসি, তাদের এত সুন্দর চিন্তা ভাবনা এখন কাজে লাগাইয়া খুব তাড়াতাড়ি দেখবেন অর্থনৈতিক। এবং আমার কাছে এত ভালো লাগতেছে তারা তাদের সাহায্যটা যে সুন্দরভাবে বলতেছে
যে আপনারা অন্য ব্যাংক থেকে নেন, অন্য ব্যাংক থেকে নেন, আমরা গ্যারান্টি দিব, যে কথাগুলো। আবার ধরেন আমাদের যে এখন ডক্টর ইউনূস সাহেব আছে, উনি তো স্বনামধন্য লোক, সারা পৃথিবীতে আসছে। আমরা আমাদের যে সমস্ত বন্ধুদের বড় গার্মেন্টস আছে, বায়ারদের সাথে আমরা কিন্তু সবাই ভাবছিল যে এরপরে বায়ার মনে হয় চলে যাবে গার্মেন্টসের বায়ারগুলো। কিন্তু যখন নাকি বায়ারের সাথে আলাপ করতেছে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলতেছে, না, তোমাদের কাছে তোমাদের এখন একজন যে তত্ত্বাবধায়কের যে প্রধান, সে এরকম একটা লোক, সে সম্মানীয় লোক, আমরা তাদের সম্মানে আমরা আরও ব্যবসা দিব, আমরা আরও ব্যবসা দেব। কিন্তু আমরা ব্যবসাটা নিব কীভাবে? আমাদের ফ্যাক্টরিগুলো চলবে কিভাবে? এই প্রতিদিন সকালবেলায় ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, কিছু না, কয়েকজন লোক লাঠি পিটা করতেছে, এইতে গিয়া আমরা ভয়ের চোটে ফ্যাক্টরিগুলো বন্ধ করতেছি। বিশ্বাস করেন ভাই, আমিও গার্মেন্টস মালিক, আমি দেখছি আমার কোনো কর্মচারী সে কিন্তু ওই 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 গণ্ডগোলের ভিতরে যাচ্ছে না। তারা আরও হাত জোর করে বলে যে আমাদেরকে আপনারা সাহায্য করেন, দেখেন আমার ফ্যাক্টরিটা ভাঙেন না, আমার ফ্যাক্টরিটা যদি ভাঙেন তাহলে আমি কি করে খাবো। এত শ্রমিকদের তার ফ্যাক্টরির প্রতি দরদ, আমি জানি না আমি পৃথিবীতে এত দরদ কোনো লোকের আছে কি না, আমি কিন্তু ডাউট। আমি আমার শ্রমিকদেরকে আমি বলি যে এগুলো আমার ছেলে, এগুলো আমার মেয়ে। আশুলিয়া বা গাজীপুরে যে অস্থিরতা কারা করছে না, এগুলো এক শ্রেণীর লোক করাচ্ছে। আর যারা ওই যে ভাই বলল, যারা নাকি জুট ব্যবসায়ী, এরা মনে হইতেছে যে দখল নিচ্ছে, একজনে যেতে পারে না আরেকজনের দখল, এবং এগুলো একটা মানে কাহিনী সৃষ্টি করছে। আর আমি জানি না এটা মনি ভাই আরও ভালো বলতে পারবে, এর সাথে অন্য দেশের কোনো ইঙ্গিত আছে কি না। কারণ আমাদের সেক্টরটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে একটা হিংসা, যে একটা দেশ, একটা ছোট্ট দেশ, সে এত এক্সপোর্ট করে কিভাবে। আমার দেশের লোকজন দেখেন, যখন নাকি গত মাসে জুলাই মাসে কিন্তু আমাদের ফরেন কারেন্সি আসে নাই, রেমিটেন্স আসে নাই। আজকে জুলাইতে যে এই বৃদ্ধিটা কি, ওই রেমিটেন্সটাই তারা এখন ব্যাংকের মাধ্যমে, আমার দেশের লোক সোনার লোক। আগে তো যেগুলো নাকি এই খারাপ লোকজনরা যেটা অন্য পথে যে রেমিটেন্সগুলো আনতো, এখন কিন্তু আমাদের যারা নাকি বাইরে আছে, যারা নাকি আমাদের রেমিটেন্সের যোদ্ধা, তারা কিন্তু আর ওইভাবে টাকা পাঠাচ্ছে না, তারা ব্যাংকের চ্যানেলেই তারা টাকা পাঠাচ্ছে। কত সুন্দর। কিন্তু আমরা যদি এই ধারাটা যদি বজায় রাখতাম, আমরা যদি আমাদের রেমিটেন্স যারা পাঠায় তাদেরকে যদি আমরা শ্রদ্ধার চোখে দেখি, আমরা যদি তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেই, তাহলে কিন্তু দেখবেন এদেশে ডলারেরও অভাব হবে না। আমার গ্যাসটা একটু ছেড়ে দেন, বারবার আমরা বলতেছি, দেখবেন এদেশে ফরেন কারেন্সির অভাব হবে না, ফরেন কারেন্সির অভাব হবে না। কিন্তু আমরা তো আজকে কয়েক বছর ধরে বলে যাচ্ছি। আজকে 3 বছর ধরে এলএনজির একটা টার্মিনাল বন্ধ, 3 মাস ধরে। এই হচ্ছে 5 দিন 7 দিন খালি তারিখই নিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আমরা কোনো প্রকাশ পাচ্ছি না। এটা কি বাংলাদেশের টাকা কেউ টাকা পায় এই জন্য কি দিচ্ছে না, সেটাও তো কেউ মুখ দিয়া বলতেছে না। শুধু বলতেছে ওখানে টেকনিক্যাল প্রবলেম 3 মাস 3.5 মাস, এই তো ঝড় হইলো, এটা সমুদ্রে কাজ করতে পারে নাই। আরে বাবা, ঝড় হয়েছে তো 7 দিন, সেটা তো 3 মাস আগে, এরপরে তো সব ঠিক আছে। এগুলোই চলতেছে। তো আমি বিশ্বাস করি, আমরা যদি যেই লোক এখানে আমাদের আসছে, যারা এরা অত্যন্ত সম্মানীয় লোক, আমার বিশ্বাস এরা ঠিক করে ফেলাবে যদি আমরা তাদেরকে সহযোগিতা করি, যদি তাদের একটু সুযোগ দেই। আমরা ফজলুল হক ভাই, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নুরুল ইসলাম মনি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে ফজলুল হক ভাই যেটি বললেন যে আশা জায়গা নিয়ে যে একটি অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে আসলে আমাদের অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা রক্ষা, নানা বিষয় চ্যালেঞ্জ আছে, আপনি জানেন অর্থনীতিতে একটি পাহাড় সম চ্যালেঞ্জ আছে, সেগুলো আসলে আমাদের অতিক্রম করা কতটা দ্রুহ বা কঠিন মনে করেন? একটা বিষয় আপনার দিকে খেয়াল রাখবেন বা বুঝবেন, সেটা হলো যেমন ভাই ব্যবসা করেন বিটিএমএতে। তো
এই মানুষটাই এখন থেকে 1 মাস আগে হতাশ ছিলেন, এই মানুষটাই। সেই মানুষটা এখন বলছেন যে একটা আশাও দেখতেছেন, মানুষের মধ্যে আশা জেগেছে। এটি হলো প্রথম কাজ। মানুষের হতাশাটা কেটেছে, আশাটা জেগেছে। আশাটা জেগেছে সামনে প্রফেসর ইউনূসকে দেখে। প্রফেসর ইউনূসকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে, এবং প্রফেসর ইউনূস নিজে অর্থনীতিবিদ। তো প্রফেসর ইউনূসের সম্মানের কারণে, তার অর্থনীতিবিদ হওয়ার কারণে তিনি অর্থ বিষয়টা ভালো বুঝবেন আর 10টা মানুষের তুলনায়। আমি এক্স আর একজন ওয়াই, অথবা আমি টাকা ছাপে মানে সরকারের সাহায্য করব, সেই লোক না, যিনি অর্থনীতিবিদ রিয়েল সেন্সে বুঝেন। যে কারণে রেমিটেন্স আসছে সরকারি চ্যানেলে বা ব্যাংকের মাধ্যমে। ধরুন আপনার উৎপাদন ব্যবস্থাপনা এখন যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি এত উন্নতি মানে ওই করা এখনও সম্ভব হয়নি, আর্নিং পিপল দিয়ে কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে কিছু প্রবলেম আমাদের আছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে দিস ওয়ে দ্যাট ওয়ে সকল কিছুই ভালোর দিকে যাবে। কারণ এই গভর্নমেন্ট তো সময় পেয়েছে মাত্র 1 মাস, এর আরও 3 মাস 6 মাস আপনি সময় দিলে আপনি দেখবেন তারা একটা পর্যায়ে নিয়ে আসবে যেখানে অনেক যেগুলো প্রবলেমকে অ্যাড্রেস করা দরকার ছিল তার প্রত্যেকটা হয়তো সবটা অ্যাড্রেস করতে পারবে না, একটা নির্বাচিত সরকার এসে হয়তো বা সেটা করবে। কিন্তু আর একটা নির্বাচিত সরকার ধরেন 5 বছর থাকে জেনারেলি, এই গভর্নমেন্টের কতদিন থাকবে তা তো আর জানি না। এই গভর্নমেন্টের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় না বা রোডম্যাপ এরকম দেয়নি কতদিন হবে, কতদিন থাকবে। তো সেই কারণে আমি মনে করি 6 মাস থাকলেও বা 1 বছর থাকলেও বা কোনো রকম যদি এইরকম একটা পর্যায়ে থাকে, তাহলে দেখা যাবে যে তারা অনেকগুলা জাতীয় সমস্যাকে অ্যাড্রেস করেছে। যে সমস্যাগুলা যেমন গভীরে যেতে পারতো সেটা গভীরে যেতে পারবে না, আর এখান থেকে ফের রিভার্স হবে। যেমন ধরুন একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট উনি রেজ করেছেন আমাদের ভাই, সেটা হলো গভর্নমেন্ট টাকা নিয়েছে ব্যাংক থেকে টাকা ছাপিয়ে। এটা যে ইনফ্লেশন তৈরি হয়, ইনফ্লেশন মানে বাংলাটা কি বলে, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই, এটাই যথেষ্ট। গভর্নমেন্ট যদি ব্যাংক থেকে টাকা ছাপিয়ে নেয় তাহলে কী পরিমাণ টর্চার করেছে একটা ইকোনমির উপরে গভর্নমেন্ট, এটা থেকে কিন্তু সহজে বোঝা যায়। এই যে সে টর্চার লাগিয়ে নীতি একটা। দুই হলো আমাদের সরকার শেখ হাসিনা কিছুদিন আগে বলেছে যে রেমিটেন্সের টাকা আছে, কোথায় আছে? আমরা শ্রীলঙ্কাকে ধার দিয়েছি। রেমিটেন্সের টাকা আছে, কোথায় আছে? আমরা স্যাটেলাইটে দিয়েছি টাকা। রেমিটেন্সের টাকা তো স্যাটেলাইটে দেওয়া যায় না। আপনার রিজার্ভের টাকা আপনার স্যাটেলাইটে দেওয়ার জন্য তো রিজার্ভ না, আপনার শ্রীলঙ্কাকে লোন দেওয়ার জন্য তো রিজার্ভ না। তো এইখানে রিজার্ভের টাকাটা সরিয়ে দিয়ে তারপর এখন টাকা এখন এক আটি শাকের দামও 50 টাকা। এইখানে মানুষকে দাঁড়া করিয়েছে। মধ্যবিত্ত মানুষকে না বিশ্বাস কেন, তার চেয়েও যদি দুর্বলতা মানে বাজে অবস্থা থাকে সেইখানে নিয়ে দাঁড় করিয়েছে। মধ্যবিত্ত বাজারে গেলে 1 কেজি আলু এখন 60 টাকা 70 টাকা। তো মানুষ খাবে কি? এইরকম একটা পর্যায়ে নিয়ে গেছে ইকোনমিকে। ইকোনমি হলো সকল মানুষেরই। আমি যাই হোক না, আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই একটা মানুষ হিসেবে প্রথম আমার খাদ্য চাই, একদম ফার্স্ট কাজ। আমি কিছু চিনি না, আমার মাকে চিনি না, বাবা চিনি না, কিন্তু আমি মানুষ হিসেবে খাদ্য চাই। শেষ মুহূর্ত মধ্যে আমি যখন মারা যাবো তখন খাদ্য চাই। আমার অর্থ লাগবে, আমার মৃত্যুর পরে ফিউনারেলের জন্য অর্থ লাগবে, আমার শেষকৃত্যের জন্য, আমার কবর দেওয়ার জন্য, কাপড় কেনার জন্য, সামান্য মানুষের অর্থ সব জায়গায় দরকার। অর্থের কথাটা যদি বলা হয় তাহলে পদ্ধতিগতভাবে যদি আমরা ন্যাচারালি আগাই তাহলে অর্থ আসতে পারে। পৃথিবীর অন্যান্য সেকেন্ড ওয়ার্ল্ডের পরে সবচেয়ে ডিভাস্টেটেড কান্ট্রি দুটা, সবচেয়ে ডিভাস্টেটেড কান্ট্রি, নাম্বার 1 ইজ জার্মানি, নাম্বার 2 নাম্বার 1 জাপান বলতে পারেন আপনি, নাম্বার 1 জাপান, নাম্বার 2 জার্মানি। এই মানুষ, সেই মানুষগুলোই কিন্তু একটা এটম বোমা পড়ার পরে, লিটল বয় আর ফ্যাটম্যান পড়ার পরে, সেখানে এত মানুষ মারা যাওয়ার পরেও সেই জাপান আবার মাথাচু করে দাঁড়িয়েছে, যার একটা বৃহত্তর অংশ শীতের বরফ পড়ে, একটা বড় অংশ পাহাড়ি, অল্প একটু ল্যান্ড, আমাদের দেশের মতো একটা সাইজের একটা দেশ। সেই দেশ পৃথিবীর এই মাত্র কয়েকদিন আগে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। জার্মানি এই যে বছর 3 আগে যে টোটাল ইউরোপকে বেইল আউট করেছে জার্মানি একলা। এইটা ইকোনমি ইজ দ্য পাওয়ার। আপনার কোনো মানুষ, আপনার গায়ে কোনো শক্তি থাকবে না যদি আপনার টাকা না থাকে। ইভেন আপনার স্ত্রী বা আপনার সন্তানরা আপনার কথা শুনতে চাইবে না যদি আপনার অর্থ না থাকে। যে অর্থ হলো ব্যাকবোন একটা দেশের একটা মানুষ, সকল মানুষের পৃথিবীতে। তো অর্থ, একটা কথা আমি গল্প বলি, একটা মায়ের 2টা সন্তান আছে, একটা সন্তান খুবই নামাজি পরহেজগার, আর একটা সন্তান মানে ডাকাত ধরেন। এখন নামাজি মানুষটা বা মাকে একবেলা ভাত খাওয়াতে পারে না, সে গরিব। আর ডাকাত লোকটা মাকে ভাত খাওয়াতে পারে, কাপড় দিতে পারে, বা একটা জায়নামাজ কিনতে পারে। আর মা নামাজ পড়ে দোয়া করে কার জন্য? ডাকাতের জন্য দোয়া করে।
যে আল্লাহ আমার ডাকাত ভালো থাকে। মানুষের অর্থের কাছে মানুষ ঋণী, সব মানুষই। ভাত খেতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে, কাপড় পরতে হবে, লেখাপড়া করতে হবে, রাস্তায় বেরোতে হবে, এর সব কিছুর সাথে অর্থ রিলেটেড, এই গ্লাসটার সাথে অর্থ রিলেটেড। কাজে অর্থ সংক্রান্ত বিষয়ে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের মানুষকে সুশিক্ষিত করতে হবে, আমাদের অর্থ আসতে পারে তার রাস্তাগুলো পরিষ্কার করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে হবে। ব্যবসায়ীদেরও মেইন মানে কম্পোনেন্ট অফ দ্য কান্ট্রি, একটা মেইন কম্পোনেন্ট ব্যবসায়ীরা। সেই ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে হবে তার পরিবেশ তৈরি করে দিতে হবে, এবং ব্যবসায়ীরা যাতে উৎপাদন যারা করে সেই উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত যতগুলা ইউটিলিটিস দরকার সকল কিছু সাপোর্ট দিলে এই মানুষগুলাই এই দেশটাকে চেঞ্জ করে দিতে পারে, এই মানুষগুলো। মনি ভাই, আমি আপনার কাছে আবার আসবো। গোলাম সরোয়ার মিলন, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। মিলন ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজ আমরা শিরোনাম রেখেছি রাজনীতি অপরাজনীতি। মনি ভাই বলছিলেন যে প্রায় 1 মাস হলো যে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটি হয়েছে, তারপর থেকে বাংলাদেশে যে আশা জায়গা নিয়ে বা যে পরিবর্তনের কথা আমরা চিন্তা করছি রাজনীতিতে, অর্থনীতিতে, সেটার কাঙ্ক্ষিত লক্ষ্য কী হওয়া উচিত, সেটি আমার প্রথম প্রশ্ন। একটি হচ্ছে, আপনি নিজে একজন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ী, যে অস্থিরতা গাজীপুর এবং আশুলিয়ায় হচ্ছে, অনেক কারখানা মালিক আছে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন, আপনি কি মনে করেন যে এর পেছনে আসলে কি আছে, কোনো অপরাজনীতি আছে কি? ধন্যবাদ আপনাকে। আমার অত্যন্ত কাছের দুজন সমালোচক আছেন, তাদেরকে এবং কাছের এবং দূরের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই, আমি কথা শুনছিলাম খুব মনোযোগ সহকারে মনি ভাইয়ের কথা। ভাইয়ের কথা শুনি নাই, আমি দেরিতে আসছি এর জন্য দুঃখিত, আমি আরেকটা প্রোগ্রামে ছিলাম। কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, যে আমি এইভাবে শুরু করতে চাই যে 24-এর যে আকাঙ্ক্ষা, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটা অনেকে বিপ্লব বলে। আচ্ছা, এই জায়গাটায় আমি এইভাবে বলতে চাই যে গণ অভ্যুত্থান এবং বিপ্লব এটা কি? গণ অভ্যুত্থান অর্থ হচ্ছে যে আকস্মিক একটা জাগরণ যেটা হয়, যেটার মূল কারণ সামাজিক কিংবা অর্থনৈতিক একটা অসমতা, বৈষম্য ইত্যাদির কারণে, এইটার কারণে কিন্তু গণ অভ্যুত্থান হয়। এবং আপনি দেখেন যে বিগত সরকার ফ্যাসিস্ট কায়দায় 15 বছর করেছে, 3টি প্রজন্ম কিন্তু ভোট দিতে পারে নাই, 14, 18, 24, এই আমি কয়েকবারই বলেছি আপনাদের এখানে। দ্বিতীয় হচ্ছে যে বৈষম্য সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধাদের চেতনার নামে, মুক্তিযোদ্ধার কোঠার নামে, ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে, এটার একটা বিস্ফোরণ হয়েছে। তো যাই হোক, এই কারণে একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানটা কিন্তু আবার বিপ্লবও বলা যায়, কিন্তু 7ই নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব, সেটাকে বিপ্লবও বলে, সেটাও কিন্তু একটা পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা নিয়েছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, 71-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যখন বাস্তবায়ন হয় নাই, কিংবা 7ই নভেম্বরের যে আকাঙ্ক্ষা যেটা ছিল সেটাও যখন পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, সেটার দোষ আমরা যারা রাজনীতিবিদরা আছি, এরশাদ সাহেব থেকে আরম্ভ করে আপনি যদি বলেন 3 জোটের রূপরেখা, এই 90-এর পরিবর্তন, তারাও কিন্তু করেন নাই। এইবার কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্বে হয় নাই। রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থন ছিল, দলগুলির সমর্থন ছিল, কিন্তু এটা কিন্তু সাধারণ ছাত্র জনতারা সেটা করেছে। করে যে পরিবর্তন হয়েছে, এই আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু অনেক বেশি। এখন যদি মনে করেন যে এই সরকার শুধু করে যাবে, এই একটা নির্বাচন করে যাবে, না। আমি ওনার মনি ভাইয়ের সাথে একমত যে আশা জাগা নিয়ে মানুষ ডক্টর ইউনূস, উনি আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য একটি ব্যক্তি। অর্থনৈতিক ব্যবস্থায় আমরা আশা করতে পারি যে লুট হওয়া অর্থ, যে অর্থগুলি পাচার হয়েছে, এগুলি যাতে ফেরত না, ইজ নাম্বার 1। নাম্বার 2, আমরা যাতে জিএসপি সুবিধা পাই, আপনি আমার ট্রেডের কথা বলছেন, প্লাস আমরা যাতে আমাদের এখানে আমার সহকর্মী একজন আছেন, উনি বিটিএমএতে আছেন, বিজেপিতে আছেন, খুব সফল ব্যবসায়ী, উনি আরও সুন্দর করে বলতে পারবেন যে আমরা এই দেশে একটা অর্থনৈতিক একটা স্বাবলম্বী দেশ হিসেবে হতে পারি ডক্টর ইউনূসের নেতৃত্বে। এখন বলতে পারেন যে তার একটা প্রয়োজনীয় সংস্কার এবং একটা যৌক্তিক সময় বলতে কি, আমি ক্লিয়ারলি মনে করি 1 বছর সময় তাদেরকে দেওয়া উচিত, এবং আগামী বছরের শেষে নভেম্বর ডিসেম্বরে ইলেকশনটা হয়ে যাওয়া উচিত। এখন এই অর্থনৈতিক সংস্কারটা তার দ্বারা সাকসেসফুলি হবে। আপনি এখানে শিক্ষার ব্যাপারে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার, এই জায়গায় প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার ব্যাপারে প্রশাসনিক একটা হওয়া দরকার, এবং আইন শৃঙ্খলা করে বিশেষ করে পুলিশের যে অবস্থা, পুলিশের একটা কমিশন হওয়া দরকার। এইটাকে এই গার্মেন্টসের আইন শৃঙ্খলা বলেন, কিংবা আমাদের নির্বাচনের ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশের, সেই একটা রিফর্ম হওয়া দরকার।
সুতরাং আজকে অর্থনীতি সংস্কার আমরা এই সরকারের কাছ থেকে 1 বছরে খুব ভালো জিনিস পাবো, কারণ আজকে দেখেছেন 3000 কোটি টাকা আমাদের গার্মেন্টসের জন্য দেওয়া হয়েছে, যাতে অশান্ত না হয় এই গার্মেন্টস সেক্টরে, বেতন ভাতা ইত্যাদি দেওয়া হয়। এবং এখানে অনেক নেতা ছিলেন যারা সরকারের সাথে ছিলেন, তারা ইন্ডাস্ট্রি ফেলে চলে গেছে, যে কারণে তাদের জায়গায় হামলা হচ্ছে। এই জায়গায় মনি ভাইয়ের বিনয়ের সাথে আমি বলতে চাই, আজকে উনি একজন সজ্জন ব্যক্তি, পোর খাওয়া রাজনীতিবিদ। দেখেন, আমি বিএনপি একটা বড় দল, তাদের একটা সমৃদ্ধ একটা অতীত আছে, আগামীতেও তারা নিশ্চয়ই ক্ষমতা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা যদি তাদের লাগামটাকে কেন্দ্রীয়ভাবে কিন্তু বলতেছে, কিন্তু আপনি দেখেন গাজীপুরে বলেন ঝুট নিয়ে আজকে যে অশান্তি, এটা কিন্তু ওইখানকার আধিপত্য বিস্তার করতেছে বিএনপির কর্মীরা, এটা কিন্তু কেন্দ্রীয় কমান্ড তারা মানছে না। আমি একটা সাক্ষী দিই, সাভারে একটা মার্কেট আছে, বিউটিফুল মার্কেট, সেই মার্কেটটাকে দখল করে দিয়েছে বিএনপির কর্মীরা। এখন বিএনপির এই যে একটা কি বলবো সম্ভাবনার একটা ভবিষ্যৎ আগামী দিনে তারা আসবে, এবং আমরা বিশ্বাস করতে চাই তারা যাতে আগের মতো আওয়ামী লীগের মতো স্বৈরাচার না হয়ে যায়, কারণ এই মুহূর্তে ইলেকশন দিলে বিএনপি কিন্তু 250-এর উপরে সিট পাবে। সুতরাং আমরা তো চাই না যে আজকে এই ছাত্র জনতা যে দিয়েছে, তারা কিন্তু একটা সিস্টেমকে ভাঙতে চায়। সেই সিস্টেমকে ভাঙতে গেলে আজকে এই সরকার 1 বছরের মধ্যে যে কথাটা বললাম, যে শিক্ষা কমিশন থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস, অর্থনৈতিক সংস্কার থেকে আরম্ভ করে প্রশাসন বিকেন্দ্রীকরণ করা থেকে এই জায়গাগুলিতে হাত দিতে হবে। এখন আমরা যদি কেউ মনে করি রাজনীতিবিদরা যে এটা তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাস 6 মাসের মধ্যে একটা ইলেকশন করে দিয়ে যাবে, হ্যাঁ, সুতরাং শুধু এটাই না, আবার এটাও মাথায় রাখতে হবে 111-এর মতো যাতে এটা ব্যর্থ না হয়, কারণ 111 অনেক আশা নিয়ে অনেক কিছু স্বপ্ন ব্রডার ক্যানভাসে তারা দুর্নীতি বিরোধী করে তারা নিজেরাই দুর্নীতিতে তারা জড়িত হয়ে গেছে। আজকে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যে অর্থনৈতিক ক্ষেত্রে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে লুণ্ঠনটা হয়েছে, ডক্টর ইউনূস, তার অর্থ উপদেষ্টাকে সালেউদ্দিন, এটা গর্ব করার মতো, এবং তা আমরা বিশ্বাস করতে যে সে কী করবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডক্টর এইচ মনসুর, হ্যাঁ, আসান, আজকে এইদের কাছে মানুষ কিন্তু আশা জেগেছে, আমরা কিন্তু তার কাছ থেকে সেই জিনিসটা পাবো। এখন দরকার হলো যে রাজনৈতিক সিদ্ধান্ত, যেটা প্রথম কথা হলো এই সরকারের লক্ষ্যটা কি, এজেন্ডাটা বলতে হবে, কী জায়গায় আমি কয়েকটা কথা বললাম, আর কতটুকু সময় লাগবে এটা তাদের বলতে হবে। আর আমরা যারা রাজনীতি করি এখানে আমি ওনাকে পুরো রাজনীতি বলবো না, উনি ব্যবসায়ী মানুষ, আমি মনি ভাই সহ আমরা সহ যারা রাজনীতি, তাদের সদিচ্ছাটা শো করতে হবে। কারণ 3 জোটের রূপরেখায় কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আপনারা কিন্তু অনেক 3 জোটে কিন্তু অনেক কমিটমেন্ট ছিল, সেই বাস্তবায়ন সেটা হয় নাই। যার এটা আমি আপনার সাথে বারবার বলেছি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনে বলেছি যে এরশাদ যদি স্বৈরাচার হয়ে থাকে, আমরা এখন কোন আচারে আছি, আর সেই আচারে ফিরে যেতে চায় না মানুষ। ছাত্ররা কিন্তু একটা কথা বলছে, আমরা কিন্তু পুরনো সেই দখলবাজ, সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়, তারা সিস্টেমটাকে ভাঙতে চায়। সেই সিস্টেমটাকে ভাঙার জন্য আমরা যারা রাজনীতিবিদ, তাদেরকে একটা সামাজিক এটাকে কী বলে চুক্তি করতে হবে, সেটা আলোচনার টেবিলে হোক এই সরকারের কাছে, যে আমরা আগামীতে নির্বাচন করব, সেই নির্বাচনের মাধ্যমে আমরা যাতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এবং ইনক্লুসিভ একটা ইলেকশন যাতে হয়। এখানে আমি 30 সেকেন্ডে শেষ করে দিতে চাই। জি, প্রয়োজনে আওয়ামী লীগের নেতাদের বিচার করে তাদেরকেও কিন্তু রাজনীতিতে আনতে হবে। তারাও কিন্তু 75 বছরের একটা সংগঠন, তাদেরকে তো অস্বীকার করতে পারবেন না। তারা যে ভুলটা করছিল, যে জামাত ইসলামে তারা ব্যান্ড করছিল, যদি আপনি আওয়ামী লীগকে ব্যান্ড করেন, অনেকে বলতে পারেন আওয়ামী লীগের অন্যায়ের আপনি কমিশন করেন, যারা অন্যায় করছে, যারা করছে, আর ঢালাওভাবে যেভাবে আপনার মামলাটা হইতেছে, এতে মামলাগুলি দুর্বল হয়ে যাবে। এই জায়গায় মামলাগুলিকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারের আওতায়, সেটা পুলিশ হোক, রাজনৈতিক নেতা হোক, আগের প্রধানমন্ত্রী হোক, যা হুকুমদাতা আর যে গুলি করছে এবং গুলির কমান্ড করছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। তো সুতরাং আমি শেষে এইটুকু বলবো যে আমরা যাতে আগামী, যেটা বললেন যে আমি একজন গার্মেন্টসের লোক হিসাবে, যে আসলে যেটা চলতেছে কিংবা আইন শৃঙ্খলার যে অবস্থা দেখতেছি, বিশ্বাস করেন এটা কিন্তু ইউনূস সাহেবের মতো একজন সজ্জন ব্যক্তিকে আমরা যদি সব রাজনৈতিক দলরা যদি সাপোর্ট না করি, এটা কন্ট্রোল করা মুশকিল হবে। আমার ব্যক্তিগত অভিমত, এটা আপনার এখানে এর আগেও বলছি, আপনার রেকর্ডে আছে লাস্ট এপিসোডে, এই ভাই আমি মনে করি যে সংবিধান এখন কিন্তু জীবিতও নাই, মৃতও নাই, এটা কিন্তু সংবিধান ছাড়া চলতেছে। সুতরাং এইখানে জরুরি অবস্থা দিয়ে এই দোষী যারা যারা হতেছে গার্মেন্টসের অর্থনৈতিক বিশৃঙ্খলা করতেছে, বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে, এটা দিয়ে করে একটা অতি সত্বর আগামী 1 বছরের পরে নির্বাচনের ব্যবস্থা করা। জি, গোলাম সার মিলন, আমি আপনার কাছে আবার আসবো। ফজলুল হক
যেটি নিয়ে আলোচনা করছিলাম মিলন ভাই যেটি বলছিলেন যে বেশ কিছু দেখেন রাজনৈতিক তারা দুইজন রাজনীতিবিদ, সদিচ্ছার কথা তিনি বলছিলেন। তারা যে দুইজন রাজনীতিক, কিন্তু তারাও ভাবতেছে কিভাবে এই আমাদের দেশের দুইটাই সেক্টর, একটা হইলো গার্মেন্টস আর একটা হইলো আমরা আমাদের এখান থেকে লোক গিয়ে বিদেশে চাকরি করে টাকা Remittance পাঠায়, রেমিটেন্স আসে, এই দুটাই সেক্টর। কিন্তু এইটাই ভালো লাগতেছে, তারা দুজনের রাজনীতি করে কিন্তু তারা কিন্তু দেশ পুনর্গঠনের জন্য বা এদেশে কিভাবে ফরেন কারেন্সি আনবে, কিভাবে এদেশে লোক চাকরির একটা ব্যবস্থা হবে, সেটার জন্য কিন্তু তারাও চিন্তিত এবং তারাও আগ্রহ। এর অর্থ কি, মানুষ এখন নিজেকে নিজে চিন্তা করে না, তারা দেশকে নিয়ে চিন্তা করে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। আমরা যে বলি এইবার, যে আমার ব্যক্তিগত ধারণা, ছাত্ররা এত কিছু পারত না যদি আমাদের জনগণের সাপোর্ট না থাকে। জনগণের যে একটা মানে সাপোর্ট, তাদের ভিতরে যে এত একটা মায়া কান্না, আল্লাহ এই কয়েক বছরে এইটারই ওই সময় এটাকে প্রকাশ পাইছে। আমি এইরকমও দেখছি যে ছেলেকে বলতেছে যা, তুইও যা, তুইও ওখানে গিয়া সামিল হ, তুইও এরকম গিয়া যোদ্ধা হ। জানেন, আমার নিজের ড্রাইভারটা 3টা গুলি খাইছে। আমার একটা পিয়ন রাস্তায় মারাই গেছে গুলি খাইয়া। আমার নিজের ছোট্ট একটা প্রতিষ্ঠান, তাতে 2টা লোক, একটা হলো 3বার গুলি খাইছে, সে আল্লাহর রহমতে সে বাইচা আছে, আর একটা লোক স্পটেই মারা গেছে। এই যে মানুষের যেই স্পৃহা, যেই স্বাধীনতার, আমরা 71-এর স্বাধীনতা আমিও খুব ভোগ করতে পারিনি, কিন্তু এইবারের যে স্বাধীনতা, এই স্বাধীনতা, আপনারা দুইজন রাজনীতি করেন, এই স্বাধীনতার মানুষের এই ইচ্ছাটা বা মানুষের যে আগ্রহটা, মানুষের যে স্বপ্নটা, এই স্বপ্নটা আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন, এটা কিন্তু আপনাদের পলিটিক্যাল লোকজনের হাতেই কিন্তু রইল। আমরা শুধু আমাদের ব্যবসার জন্য কেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আগুন দিল। এই 5ই জুলাইয়ের পরেও দেখেন, একটা বড় প্রতিষ্ঠান ছিল গাজীকে আগুন দিয়ে নিঃশেষ করে দিল। এখান থেকে কত দ্রব্য আমার দেশেই আমরা ব্যবহার করি। কি কারণে এইটা হইল? পরে কয়েকদিন পরে আরেকটাতে আগুন দিল। এটা তো আমার দেশের সম্পদ, শুধু যে গাজী ভাইয়ের সম্পদ তা না, এটা তো আমার দেশের সম্পদ। এগুলো যদি আমরা রক্ষা না করি, তাহলে তো তারা আরও লেলাইয়া যাবে, একটার পর একটা ইন্ডাস্ট্রি ভাঙতে থাকবে। এটাকে কিভাবে সংবরণ করা যায়? হ্যাঁ, আমরা আসলে যেই কাজটা হয়েছে, পুলিশকে তো দোষ দিলাম না, তাকে আমরা ব্যবহার করছি। আমি তো অনেক জায়গায় আপনারা দেখছেন বলছে, তুই যদি গুলি না করস তরাই গুলি করুম। কি করবে তারা? কি করবে? একটা বাজে অবস্থায় ছিল। আমরা কিন্তু এতদিন যে এর আগে যে আওয়ামী লীগ সরকার আমাদের গ্যাসের কথাটা বলতেছিলাম, তারা বাইরে থেকে এলএনজি আনতেছে, কিন্তু তারা কেন তাদের দেশের আরও কূপ খন্ন করলো না? আমাদের কাছাকাছি মিয়ানমার তারা নিয়ে যাচ্ছে, চাইনা নিয়ে যাচ্ছে আমার দেশের গ্যাস। আজকে এই যে আমরা যে এখন সমুদ্রে যে বিশাল অংশ পাইলাম, কেন সমুদ্রে এইটা হইল না? তারা শুধু এলএনজি আনলো। এলএনজি আনার পিছনে তো ট্রেডিং ব্যবসা, নগদ, এখানে কমিশন থাকবে, এজেন্টের কমিশন থাকবে, এগুলো তো না। কিন্তু এই গ্যাস উত্তোলনের জন্য আমরা কত মিলিয়ন ডলার এখন আমরা বাইরে থেকে গ্যাস উৎপন্ন আছে। আপনারা যারা রাজনীতি করবেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা চিন্তা করেন কিভাবে আমরা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করা যায়। ভবিষ্যতের স্বপ্নটা কি? ভবিষ্যতের স্বপ্নকে আমি আবারও বলবো যে ডক্টর ইউনূস সাহেব আসছে, উনি কিন্তু শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, উনি কাজে লেগে গেছেন। একটুখানি যদি রাজনীতিকরা যদি একটু সময় তাদেরকে দেয়, আমার বিশ্বাস এটা আবার ওই যে বলতেছিল জাপান, জার্মানের মতো হয়তো এটার থেকেও আমরা ছাড়াই যাব, এই বিশ্বাস আমি রাখি। যে ফজলুল হক ভাই, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নুরুল ইসলাম মনি, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে সরকার যে নানাবিধ
কর্মসূচি সামনে নিচ্ছে বা সংস্কার কর্মসূচি বলি, সেটি বাস্তবায়ন গ্রহণ, তার জন্য তো একটি সময় প্রয়োজন আপনারা বলছেন, কিন্তু সেটা আসলে যৌক্তিক, এই কথাটির আসলে ব্যাখ্যাটা চাচ্ছি যে সেটা যৌক্তিক কতদিন বিষয়টা দেওয়া এরকমের একটি যে গোলাম সোলার মিলন একটা পয়েন্ট উত্থাপন করেছে, সেটা ক্লিয়ার করে নাই। সেটা হলো একটা বিপ্লবী সরকার আর একটা হলো গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থান এটার কোনো অ্যাকচুয়ালি এটার কোনো ইয়ে থাকে না যে একটা আদর্শিক একটা বিষয় থাকে, সেরকম একটা আদর্শিক বিষয় থাকে না। একটা গণ অভ্যুত্থান হতে পারে যে কোনো পরিস্থিতি, অসন্তোষ থেকে হতে আর পারে। অসন্তোষ থেকে। আর বিপ্লবী সরকার একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে যে আমি এইটাকে কায়েম করার জন্য আমি এই সরকারটা গঠন করব, এটা হলো বিপ্লবী সরকার। যেমন চায়নায় একটা বিপ্লবী সরকার হয়েছে পরবর্তীতে মাও সেতুংয়ের, আমরা কমিউনিস্ট পার্টি, তারা কমিউনিস্ট পার্টি ফর্ম করছে। এরকম আবার খুবই মানে ইরানে একটা ইসলামী বিপ্লব হয়েছে, এটা কাইন্ড অফ বিপ্লব, এটাই একটা আদর্শ প্রতিষ্ঠা করেছে। এইখানে না বিপ্লব না মানে কি, এটা মিক্সড হয়েছে। এটা হলো বিএনপি 15 বছর ধরে এই ফাউন্ডেশনটা তৈরি করেছে। বিএনপির হাজার হাজার কর্মীর বিরুদ্ধে জেল হয়েছে, হাজার হাজার কর্মী গুমের শিকার হয়েছে, শত শত কর্মী মারা গেছে। এখানে তো ধরেন এই ছাত্র আন্দোলনের কোনো কর্মী ওই মানে জুলাই মাসের আগ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় না, মারা যায় না। কেন? তারা হয়তো একটা ইস্যুকে সামনে নিয়ে তো সামনে আগাইছে, হঠাৎ করে একটা ইস্যু তৈরি হয়েছে, ইস্যুটাকে সামনে আছে। এখানে তারা কাজ করেছে এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাথে আওয়ামী লীগ, বিশেষ করে বিএনপির লোকজন গত 15টা বছর ধরে যে ফাউন্ডেশনটা তৈরি করেছে, সেই ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে যেমন ঘৃণাটা তৈরি হয়েছে দেশে, আওয়ামী লীগের প্রতি যে ঘৃণাটা, এটা বিএনপিকে টর্চার করার কারণে মানুষের মধ্যে স্বাভাবিক ন্যাচারাল গ্রো করেছে। আচ্ছা, মানুষের মধ্যে যে বিদ্বেষ এবং ক্ষোভ তৈরি হয়েছে, সেটাও বিএনপিকে টর্চারের কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এটি কিছুগুলি 5ই আগস্ট সেটার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। এই বহিঃপ্রকাশ ঘটে এই গভর্নমেন্টের, আমি মনে করি যে কোনো একটা গভর্নমেন্ট নির্বাচিত হওয়াটা না হলে এইটা নিয়ে এবার কোশ্চেন হবে একটা সময়। কারণ নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে তো তারা আগায় নাই কোনো একটা আদর্শ বিল্ড আপ করার জন্য। আদর্শ যদি বলি আমরা একটা ইসলামী আদর্শ হতে পারে, আদর্শ বলে এটা কমিউনিজমের আদর্শ হতে পারে, আমরা সোশ্যালিজমের আদর্শ হতে পারে, অথবা আমরা আর যে কোনো একটা বিষয়ে আদর্শ হতে পারে। এরকম পার্টিকুলার কোনো আদর্শে এরা বিশ্বাস করেন, এটা মিক্সড আদর্শ। একটা মানে ধরেন সে বুর্জুয়া ইকোনমি যেটা আমরা বলি, ওয়েস্টার্ন ইকোনমি। আবার ধরেন কিছু মানুষ আছে ধরেন নানান জাতীয় একটা মিক্স চিন্তা আছে। ফলে এরকম একটা গভর্নমেন্ট একটা সময় সার্টিন টাইমে গিয়ে খেয়ে হারিয়ে ফেলবে, এটা আমি ধারণা করি। কেন খেয়ে হারিয়ে ফেলবে? এই যে বলেন যে আমাদের সাপোর্ট, ইন্ডিভিজুয়াল আমরা সাপোর্ট দিতে পারি, একটা দলগতভাবে সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গভর্নমেন্টের একটা পপুলার সাপোর্ট লাগবেই। এই পপুলার সাপোর্ট কিন্তু ছাত্রদের সাপোর্ট, একটা ছাত্রদের সাপোর্ট ইজ ভোলাটাইল সাপোর্ট, ইজ কাইন্ড। কারণ ছাত্ররা কালকে ক্লাসে ফিরে যাবে, পরশুদিন ক্লাসে ফিরে যাবে, এরা সমাজ বিপ্লবের জন্য, সমাজ মানে গঠনের জন্য ভূমিকা রাখার সুযোগ পাইবে আরও অনেক পরে, নট নাও। কিন্তু সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য এখন যে গ্রুপটা আছে সেটা হলো পলিটিক্যাল পার্টি, এবং ইট ইজ বিএনপি। ইন দ্যাট সেন্স যদি আমরা বলি যে লার্জেস্ট পার্টি ইন দ্য কান্ট্রি, বিএনপির একটা সাপোর্ট এই গভর্নমেন্টের দরকার। বিএনপি আবার চাইবে যে ইয়েস, এই গভর্নমেন্ট তো সব সংস্কার করতে পারবে না, সম্ভব না। সব সংস্কারের যেটা মূল সংস্কার, যেমন ভয়ের কালচারটা থেকে বেরিয়ে আসা, গুমের কালচার থেকে বেরিয়ে আসা, খুনের কালচার থেকে বেরিয়ে আসা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগকে প্রতিষ্ঠা করা, এই যে ইলেকশন কমিশনকে হাত দেওয়া, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, এই কার্যক্রমগুলো অ্যাটলিস্ট গণতান্ত্রিক ভিত্তির প্রতিষ্ঠানগুলো যেগুলো ভিত্তি করে গণতন্ত্র দাঁড়াবে, সেই কার্যক্রমগুলো করা। অগণতান্ত্রিকহীন একটা দেশ যদি আমরা হই, একটা পর্যায়ে আমাদের বিরুদ্ধে আবার একটা তকমা তৈরি হবে। আমি মনে করি একটা যৌক্তিক সময়ের মধ্যে এই সরকার একটা রোডম্যাপ তৈরি করুক, যে রোডম্যাপ দিয়ে যেন একটা গণতান্ত্রিক সরকারের হাতে দিয়ে যেতে পারে। তারেক রহমান খুব সঠিকভাবে গতকাল কি বলেছেন যে এর আগেও বলেছেন 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। পাকিস্তান, আমেরিকা আছে 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট হয় না। এটা কিন্তু একটা ভালো পজিটিভ দিক। তিনি আরও একটা কথা বলেছেন যে 2 টার্মে প্রধানমন্ত্রী মানে হওয়াটা এটা একটা দিক, আর একটা দিক ভেরি গুরুত্বপূর্ণ বলছেন যে না, 3টে কথা বলেছেন। একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, একটা উচ্চ থাকবে, কক্ষ থাকবে, সেখানে পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী তারা এখানে সংগঠিত হবেন, প্লাস এই দেশে ফাইন্যান্থ্রপিস্ট, প্লাস বোদ্ধা মানুষরা, জ্ঞানী মানুষরা সেখানে সমবেত হবে। আরেকটা কথা বলেছেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই আন্দোলন করেছি, তত্ত্বাবধায়ক সরকারে আমরা সংবিধানে প্রতিষ্ঠিত করব তত্ত্বাবধায়ক, এবং এটা কিন্তু একটা সদিচ্ছার বহিঃপ্রকাশ। সদিচ্ছা না হলে এই কথাটা কেউ বলে না। তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু সাজেদা চৌধুরী এবং যে বাবু সুরেন্দ্র সেনগুপ্ত বাবু, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব নিয়েই শেখ হাসিনার কাছে গিয়েছিলেন সংবিধান সংশোধন করে। সংবিধান সেখানে সেখানে নিজে কেটেছেন, অন্য কেউ না। নিজে কেটেছেন, কার ভিত্তিতে কেন কেটেছেন সেটা। তা আমি মনে করি এই 3টে প্রস্তাবের মধ্যে
যে একটা সদিচ্ছা আছে, এই সদিচ্ছাটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন দরকার, এবং নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধির হাতে থাকলে তাদের কাছে এই রকমের মানুষরা যদি তারা পাশে থাকে, তাহলে হবে কি দেশটা সামনে যাওয়ার সুযোগ পাবে। ইসলাম মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। গোলাম সরোয়ার মিলন, যেটি মনি ভাই বললেন যে প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান আছে, রাষ্ট্র কাঠামোতেও তো গুরুত্বপূর্ণ, যেখানে মনি ভাই যথার্থ বলছেন যে তখন আমি গণঅভ্যুত্থান যেটা একটা আকস্মিক পরিবর্তন হয়, যেটা সামাজিক এবং অর্থনৈতিক একটা ইয়ে থেকে তৈরি হয়, কিন্তু বিপ্লবটা হচ্ছে আপনার রাজনৈতিক ক্ষমতা কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মানে এটাকে কি বলে মৌলিক সামাজিক পরিবর্তনের জন্য যে জনগণের ভিতর থেকে যে আকাঙ্ক্ষা গড়ে ওঠে সংক্ষিপ্ত সময়ে, সেটাই বিপ্লব। যেমন অ্যারিস্টটল বিপ্লবের ব্যাপারে কি বলছে? অ্যারিস্টটল বলছে সংবিধান, এক সংবিধান থেকে আরেক সংবিধানে পূর্ণাঙ্গ পরিবর্তন যদি করেন, এটা একটা বিপ্লব হতে পারে, অথবা বিরাজমান সংবিধানে সংস্কারের করতে পারে। যাই হোক, আমরা গণ অভ্যুত্থান বিপ্লব এই নিয়ে তর্ক বিতর্ক, যে আমরা এক সময় বলতাম ছাত্র জীবনে সোভিয়েট সাম্রাজ্যবাদ, আবার একজন বলতো সামাজিক সাম্রাজ্যবাদ। তো এই বিপ্লব আর গণ অভ্যুত্থান না দিয়ে আমরা যদি বলি এই স্পিরিটটা কি, চেতনাটা কি, আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হলো ওই যেটা বলছে যে একটা যৌক্তিক সময়ে, যেটা 1 বছর আমি বললামই, 1 বছর সময়ের মধ্যে এটা করতে হবে। এবং মূল কথাটা হলো যে এই এখন যে ইটা আছে সংবিধান, শেখ হাসিনা ধরে দেন, এখানে যদি সাম্যবাদী দলের কারো এনে যদি বানান প্রধানমন্ত্রী, ওই একই ক্ষমতারই হবে। তো বিএনপি তো এমনি বড় দল, ওইটা হলে সেম, কিন্তু ওই আওয়ামী লীগের মতো অবস্থা হবে। সুতরাং এখানে রাষ্ট্রপতি এবং ইয়ের মধ্যে একটা সংস্কার প্রয়োজন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে, যেটা উনি বললেন এক ব্যক্তি সরকারের প্রধান, দলীয় প্রধান হওয়াটা উচিত না। কিংবা আরেকটা বললেন যে পরপর 2 বার, যেটা তারেক রহমান বলছে, খুব ভালো বলছে, 2 বার কেউ প্রধানমন্ত্রী যাতে না হয়, থেকে পরিবারতন্ত্র থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, নতুন নেতৃত্ব গড়ে উঠবে, এটা খুব ভালো কালচার। এই জিনিসগুলির সাথে সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতি করে তুলতে হবে। একদিনের গণতন্ত্র তৈরি করে লাভ নাই। আপনি এই যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যেটা এরশাদ সাহেব করছিল উপজেলা পদ্ধতি, এরশাদ সাহেব তো ধরেন তার নিয়ে অনেক প্রশ্ন আছে, তারপর আমি বলবো উনি কিন্তু কিছু ভালো রিফর্ম করছিলেন। আজকে সেই সময়টা আসছে যে আমরা চাই যে এমপি তন্ত্র যাতে কায়েম না হয়, এখানে স্থানীয় সরকার স্থানীয়ভাবে সমাধান করবে তার বাজেট নিয়ে, এমপি পলিসি মেকিং নিয়ে, মেকিং নিয়ে, নিয়ে গবেষণা করবে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী প্রজন্মকে সেইভাবে করবে। শেষ কথা হলো যে এখন যে মামলাগুলি হচ্ছে, আমার যেটা অপরাজনীতির কথা বললেন, এই যে গহেরভাবে মামলা যেভাবে করতেছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া, এদের মামলাগুলি কিন্তু দুর্বল হচ্ছে, অনেক জায়গায় বাণিজ্য হচ্ছে, অনেক জায়গায় বাণিজ্য হচ্ছে। আজকে দেখেন যে কথাটা বললাম যে মনি ভাই কেন্দ্রীয় নেতা, ওনার মাধ্যমে আমি হাইকমান্ডকে চেষ্টা দিতে চাই, বিএনপি তো অনেক বড় দল, বিএনপিকে আজকে যে কথাগুলি পলিসি নীতি নির্ধারক থেকে আসছে, মানুষ কিন্তু এটা গ্রহণ করতেছে। পাশাপাশি জামাত ইসলামরে আমরা যে কতই করতাম, জামাত ইসলামও কিন্তু আজকে বলছে আমরা ক্ষমা করে দিলাম। এটা নিয়ে আবার সমালোচনা হচ্ছে, ক্ষমা করছে তাদের দলীয় পক্ষ থেকে, সে তো আর গণহত্যার বিচারের ক্ষমা করার ক্ষমতা তো বলার রাইট নাই। তো আমার কথা হলো কি যে আজকে যে ইগুলি হচ্ছে, যে এই মামলাগুলি হচ্ছে, আজকে দেখেন আমাদের পার্টির, আমরা 24-এ নির্বাচন করি নাই। আমাদের পার্টি বলতে আমরা কাজী ফিরোজ রশিদ, বাবলা, আমরা যারা একটা গ্রুপে ছিলাম, একাংশ এদেরকে মামলা দিতেছে। আচ্ছা, তাহলে বলবে যে 18-তে নির্বাচন করছেন আপনারা, সেই দোষে দুষ্ট, আপনারা তো বিএনপিও নির্বাচন করছে। আচ্ছা, 14-তে, হ্যাঁ 14 নির্বাচনে দায় আসে, এরশাদ সাহেবের চেকগুলো করে ডিজিএফআইতে নিয়ে গেছিল। তো এইগুলি তো আমরা ইতিহাসটা জানি। সুতরাং আজকে শুধু ওই দোষর বলেই তো হবে না, সত্যিকারভাবে যদি অপরাধী হয় বিচার করেন, সেটা আওয়ামী লীগ তো করবেনই, দোষর যারা ছিল তাদেরও করেন। সবশেষে বলবো, আমরা ব্লেম গেমটা অনেক খেলছি বিগত 54 বছর, এখন আর ব্লেম গেম না করে আমরা যাতে দেশটাকে সামনের সুস্থ রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং 2024-এর অগাস্টের আকাঙ্ক্ষা, এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। গোলাম সরোয়ার মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ফজলুল হক, আলোচনা শেষ করতে চাই। আপনি তো ব্যবসায়ী মানুষ, অর্থনৈতিক সংস্কার, অর্থনৈতিক দুর্বল অবস্থা, ভঙ্গুরতা কাটানো উচিত। আমার দুই পাশে দুইজনই বড় নেতা। আমি রাজনৈতিক সম্পর্কে আমার কিছু বলা আমার সাজে না এবং সাহসও নাই, আমি পারিও না। আমি ভাই দিন আনি দিন খাই এরকম ব্যবসায়ী। আমি বলবো যে যেই এত সুন্দর একটা মানুষ আমরা পাইছি দীর্ঘদিন পরে, ডক্টর ইউনূসের মতো একটা সুযোগ তৈরি হয়েছে, সেটি কাজে লাগানো উচিত। সুযোগ তৈরি হয়েছে, সেটা কোন সুযোগ? সবার চেয়ে বড় আমি চিন্তা করি অর্থনৈতিক সুযোগ।
একটা অর্থনীতিকে এই দেশটাকে আগায় দেওয়ার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা একটা কিছু রাতারাতি কিছু করা যাবে না, একটু যৌক্তিক সময় লাগবে। আরেকটা যে উনি যে চারপাশে যে অর্থনীতির যে লোকগুলা উনি দিছে, রিয়েলি আমার কাছেই ভালো লাগে। তারাই আমার বিশ্বাস তারাই পারবে এদেশের অর্থনীতিটা ফিরাইয়া আনতে। এদেশ জাপান বানাইতে পারবে, জার্মান বানাইতে পারবে, নতুন বাংলাদেশ গড়তে পারবে। আমরা একটু যদি ধৈর্য ধরে আমরা যদি একটুখানি তাকে সময় দেই, তাকে সহযোগিতা করি, তাহলে এইটা। আরেকটা হইল এদেশের যদি প্রশাসন যদি এই শৃঙ্খলা যদি না ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি চালানো যাবে না। আমাদের ইন্ডাস্ট্রি চালাবো শৃঙ্খলা, এবং আমাদের যেটা নাকি পাওয়ার, ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো উনি যদি আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এগুলো উনি সমাধান করবে। কারণ ওনার আশেপাশে যে লোকগুলা, আমি তো বললাম আমরা তাদেরকে নিয়ে অনেক সেমিনার করছি। আমাদের যে দিকগুলা, খারাপ দিকগুলা, তাদেরকে আমরা প্রকাশ করছি, যে হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি একটা শুভ সূচনা দেখব এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে। মোহাম্মদ ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করব। নুরুল ইসলাম মনি এবং গোলাম সরোয়ার মিলন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।